আপনার বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই যে দুইটা লড়াই, একদিকে আছে ইসলাম আর একদিকে আছে ইসলাম ফোবিয়া লড়াই। এই লড়াইগুলোর আপনার সামনের ভবিষ্যৎটা কি হবে, ওইখান থেকে আমরা বলতেছি যে আপনি দুইটা সিভিলাইজেশনের মাঝখানে বসে আছেন। এই বেঙ্গল যে এটাকে আপনি কিভাবে পুরা দুনিয়াতে দাঁড়া করাবেন, এই যদি ভবিষ্যৎমুখী এবং বহির্মুখী প্রস্তাবনা না থাকে, তাহলে ডিজে ভাই আপনাকেই মারবে। রাষ্ট্র মানে কি বুঝি আমি? রাষ্ট্র মানে রাষ্ট্রের একটা শত্রু থাকে, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। কি বলে বন্ধু রাষ্ট্র বলতে একটা আইডিয়া, খুব অদ্ভুত আইডিয়া তারা আবিষ্কার করছে। বন্ধু রাষ্ট্র বলতে তো কোনো কিছু নাই। সবাইকে শুভেচ্ছা। আমাদের টকিং অ্যানিমেলের এপিসোড 6 মাহফুজ আলমের বক্তব্য, আমাদের বোঝাপড়া ও ভাবনার বিষয়। গত 28 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখন আমাদের কথা হলো, কে এই মাহফুজ আলম? মাহফুজ আলমকে বলা হয় এই আন্দোলনের মাস্টারমাইন্ড। এই আন্দোলনের পিছনে বুদ্ধিভিত্তিক বিভিন্ন ধারণা থেকে শুরু করে আন্দোলনকে গুছানোর পিছনে মাহফুজ আলমের যে প্রচেষ্টা, সেটা সবাই বলছেন। সেটা মাহফুজ আলম অবশ্যই তার বুদ্ধিদীপ্ত কাজে কাজ করেছেন এবং আমাদের এই গত 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে নতুন করে যে গভর্নমেন্ট গঠিত হয়েছে, সেখানে যে তরুণদের যে প্রাধান্যতার একটা বিষয়, সেখানে আমরা লক্ষ্য করেছি যে অলরেডি আমাদের নাহিদ কিংবা উপদেষ্টা আসিফ, তারা তরুণ হিসেবে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হয়েছেন এবং সম্প্রতি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে মাহফুজ আলমকে আমরা দেখলাম নিয়োগ করা হলো। এটা অবশ্যই একটা আমাদের জন্য একটা ভালো বিষয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে একটা আলোচনা সভায় মাহফুজ আলমের একটা বক্তব্য আমরা দেখতে পাই। উনি এখানে গণঅভ্যুত্থান পরবর্তী বিভিন্ন ভাবনা চিন্তা কিংবা রাষ্ট্রের গঠন কিংবা সংবিধান, বিভিন্ন কিছু উনি আলাপ দিয়েছেন। তো একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কিংবা আন্দোলনে বুদ্ধিভিত্তিক বিভিন্ন কন্ট্রিবিউশনদের দিক থেকে মাহফুজ আলমের এই বক্তব্যটিকে আসলে আপনি কিভাবে দেখছেন, কিংবা এটার আসলে গুরুত্ব কতটুকু, কিংবা এই থেকে আসলে আমরা কি কি ধারণা নিতে পারি, এই নিয়ে আমাদের আসলে প্রশ্ন ছিল আর কি আপনার প্রতি আমার। ধন্যবাদ নিলয়কে। প্রথমেই ওনার বক্তব্যে যাওয়ার আগে আমি একটু কিছু একটা পার্সোনাল জিনিস বলি আর কি। পার্সোনাল বলতে মানে যখন এই ঘটনাটা ঘটলো, আমাদের যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে একটা বিপ্লবী অবস্থা ঘটলো হাসিনার পতনের মধ্যে দিয়ে, তো এরপরে যেটা হয় আসলে যে আমাদের মতো লোকজন যারা আছেন, বা আমাদের মতো বলতে বাংলাদেশের আসলে জনসাধারণ, এর পরের প্রশ্নটাই হচ্ছে যে আসলে এখন কি দাঁড়াবে, এখন কি হবে, আসলে কি আমরা বিপ্লবের দিকে যাব, নাকি আগের যে অবস্থাটা সেটাই চলতে থাকবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে মাহফুজ আলমের যে বক্তব্য, ওনাকে আসলে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচয় নেই, আমার বন্ধু আছে যে যার সঙ্গে তার বন্ধুত্ব আছে বা হোয়াটএভার, কিন্তু আমি ওনাকে আসলে ভেবে চিন্তা মনে বা উনি আসলে কোন জায়গা থেকে মুভমেন্টে অংশগ্রহণ করছেন, বা এখন যেটা আপনি বললেন যে সমন্বয়কদের সমন্বয়ক, ওটা তো খুব স্বাভাবিকভাবে ওনারা গোপনীয়তা রক্ষা করেই করেছেন, তো সেটা অন্য ব্যাপার। তো যেটা আসলে প্রথমত বলবো যে আসলে এই যে বক্তব্যটা, এই যে এরকম একজন মানুষ যখন উপদেষ্টার প্রধান সহকারী হিসেবে যাচ্ছেন, তো সেটা তো আসলে আপনি যেটা বললেন আসলে এটা মানে খুবই মানে একটা ভালো ব্যাপার। কারণটা ওনার যে বক্তব্যটা আমরা আরসি মজুমদারের যেটার কথা আপনি বলছেন, এখন ওইখানে আসি, সেটা ওইখানে আমরা যেটা দেখলাম, প্রথম কথা যে এইসব ক্ষেত্রে আসলে যেটা জরুরি সেটা যে খুবই যখন একটা দেশে একটা বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরিস্থিতি হয়, এরপরে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সারা পৃথিবীর, তাহলে দেখা যাবে যে আসলে বিচিত্র ধরনের বিভিন্ন বিষয়ের উদ্ভব ঘটে, যেগুলো সমাধান করা লাগে সেই সময়টায়। যদি না করা হয় তাহলে বিপ্লবটা প্রতি বিপ্লবে রূপান্তরিত হয়। বেসিক্যালি এটাই সরলভাবে বললে ঘটনাটা এরকম। সেই দিক থেকে উনি যে আলোচনাগুলো করলেন, সেটা আমার কাছে তো প্রাথমিকভাবে মনে হয়েছে যে আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং উনি সামগ্রিকভাবে আমি মনে করি যে আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি 4 থেকে 5টি পয়েন্টের এখানে অবতারণা করছেন আর কি। আর অনেক কিছু উনি বলছেন সেখানে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথম কথা যেটা বলবো যে উনি সময়ের সন্তানের একটা আইডিয়ার কথা বলছিলেন। তো আমি মনে করি যে আসলে এই যেটা ওনার বক্তব্য উনি বারবার বলছিলেন, বা এখনকার একটা ইন্টেলিজেন্সের মধ্যে আমাদের অনেকেরই একটা দুশ্চিন্তার বিষয় বা আলাপের বিষয় থাকে যে পোস্ট ইডিওলজিক্যাল যে সিচুয়েশন এখন পৃথিবীর, মানে পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশন মানে কি, মানে যে এর আগের যে ইডিওলজিগুলো ছিল সেগুলো দিয়ে মানুষ তার এক ধরনের সমাধান করতে পারতেছে না। সো ওই দিক থেকে একটা পোস্ট ইডিওলজিক্যাল কিংবা ইডিওলজি সেলফের যে সমস্যা সংকট, আমরা জানি যে অনেকেই এগুলো নিয়ে কাজ করছেন, জিজাক আছেন কাজ করছেন ভালো মতো, আরও অনেকেই আছেন, বা ফ্রাঙ্কফুর্ট স্কুলের লোকজন কাজ করছেন অনেক। তো সেইটা একটা থিওরিটিক্যাল জায়গা বা সেটা একটা প্র্যাকটিক্যাল জায়গাও বটে। তো
সেই দিক থেকে উনি যেই কথাটা ধরলেন বা বললেন শুরুতেই, যে আসলে এই যে আলাপগুলো, এই যে জায়গাগুলো, সেগুলোর চেয়ে আসলে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে সময়ের সন্তান হিসেবে একটা সময়কে বুঝতে পারা, সেটা পলিটিক্যাল লোক হিসেবে বা আর্টিস্ট হিসেবে বা আপনি যাই হন। তো এইটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ এতে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন একটা ইডিওলজিতে বায়াস থাকি কিংবা ইডিওলজির পক্ষপাত দুষ্ট থাকি আমরা, তখন যেটা দেখা যায় যে আসলে অনেক কিছু আমাদের চোখে পড়ে না। তো এটা সূত্র ধরে আমি যেটা বলবো, যেমন উনি সেকুলারিজম তালাল আসাদ নিয়েও কিছু আলাপ করছেন, সেটা খুব ডিটেল উনি থিওরিটিক্যালি বলেন না, কিন্তু উনি যেটা প্র্যাকটিক্যালি বলছেন, এবং আমি মনে করি যে আসলে এই ক্ষেত্রে আসলে থিওরিটিক্যাল আলাপের চেয়ে উনি যে বক্তব্যটা ওইখানে দিচ্ছেন, সেইখানে এই প্র্যাকটিক্যাল কথাটা বলাই খুবই জরুরি ছিল। তো উনি ওইখানে যেটা বলতেছেন আসলে যে আমরা সেকুলারের কথা বলতেছি, কিন্তু সেকুলার জিনিসটা আসলে কী হবে, ঘটনাটা কি, এটা দিয়ে উনি উদাহরণ দেখাইলেন, সেটা হচ্ছে যে আন্দোলনের সময় যে ভাষা ব্যবহার ওনারা করছেন বা মানে পাবলিক করছে বা সব কিছু মিলা। তো এখানে উনি যেমন একটা উদাহরণ দিলেন যে আমরা বাংলা ব্লকেট বলতেছি কিংবা কোনো একটা নাম দিচ্ছি, কিন্তু আবার পাবলিক যখন আসতেছে আমরা বলতেছি যে ঠিক আছে, ওই যে উনি মোমবাতি প্রজ্বলনের কথা বলছিলেন, যে মোমবাতি প্রজ্বলনের সঙ্গে সঙ্গে আমরা বলছি যে কেউ কারো দোয়া পড়তে চাইলে পড়ুক। আমি মনে করি অবশ্যই আসলে এইটাই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে আমরা যে সেকুলারিজমের কথা বলি বা আমরা যে সমন্বিত এক ধরনের সমাজের কথা বলি, যে সমাজে সবাই থাকবে, সেখানে সকলের মতামত নেওয়া থাকবে, সেই জিনিসটার ক্ষেত্রে আসলে আপনার এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আসলে আপনি আপনার রাজনীতির মধ্যে এই জিনিসগুলোকে অ্যাকোমোডেট করতে পারেন কিনা, আসলে নাকি আপনি মুখে মুখে বলতেছেন কিন্তু আলটিমেটলি আপনি একটা ঘরানার দিকে চলে গেলেন, বাকিরা আসলে সেই ওই আগের বাইনারি কিংবা আরও যে ডিভিশন বাংলাদেশে হয়ে একটা আমরা দেখলাম যে বিশেষ করে আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে আর কি এই জিনিসগুলোকে কাজে লাগাইলো, একসময় তারা হচ্ছে আপনার যুদ্ধাপরাধীদের বিচারের নামে আপনার শাহবাগ আন্দোলন, বা আমরা জানি শুরুর দিকে অবশ্যই সেটা একটা প্রগতিশীল জায়গায় ছিল, কিন্তু এর কয়েকদিন পরে 3-4 দিন 5 দিন 1 সপ্তাহের মধ্যেই আমরা জানি যে সেটা সরকারি একটা দখলের মধ্যে চলে যায়, এবং আসলে যে এবং তাদের যে রাজনীতি বা সেই জায়গা থেকে তারা হচ্ছে সেটাকে পোট্রে করার চেষ্টা করে। তো তখন তাতে যেটা ঘটে সেটা হচ্ছে যে আসলে এক ধরনের আপনার আমরা জানি যে যেহেতু যুদ্ধ অপরাধী বা সেইখানে মানে যুদ্ধ অপরাধী আওয়ামী লীগ বলেছে বটে, কিন্তু জনগণের দিক থেকে চিন্তা করলে আসলে সেইখানে যেমন সাইদির মতো লোক ছিলেন যিনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় মানে মুসলমানদের কাছে, এবং আমি নিজেও ছোটোবেলায় যখন নোয়াখালীতে থাকতাম আমি ওনার বক্তব্য খুবই শুনতাম এবং খুবই অসাধারণ লাগতো। তো এরকম লোকজনকে যখন ফাঁসি দিয়ে ফেলা হয়েছে তখন স্বভাবতই জনগণের আসলে যেটা হয় যে সে মনে করে যে তার যে প্রতিনিধিত্ব আসলে সেটা হচ্ছে না, তাকে আসলে খুন করা হয়েছে বা তার আসলে কোনো কিছু দাম নেই, এবং সে নিজেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে ওইভাবে আসলে অ্যাকোমোডেট ফিল করে না। তো এই দিক থেকে আমি মনে করি যে আসলে সেকুলার বলতে আসলে আমাদের এই জায়গাটার দিকেই সবার আগে বুঝতে হবে যে সকল ধরনের সমন্বিত মতামত, যেটা আমরা আসলে পডকাস্টে কয়েকদিন ধরেই বলছি যে বাংলাদেশের মানুষের আসলে এখন যে এক্সিস্টিং অবস্থা সেইখানে আপনি যদি বামপন্থী হন সেটারে একদিকে টাইনা কমিউনিস্টের দিকে নিয়ে যাবেন আপনি, কিংবা ইসলামিস্ট জামাত বা অন্যান্য যে দলগুলো আছে তারা যে ধরনের কথাবার্তা বলছে, এগুলো করলে আসলে দেশের মধ্যে একটা বাইনারি হবে। এবং এটা মাহফুজ আলম খুবই রাইটলি বলেছেন যে আসলে তাতে যেটা হবে যে আমেরিকা ভারত এটাই চায় যে বাংলাদেশের মধ্যে এরকম একটা বাইনারি হোক, বাইনারি হওয়ার পরে তারা আবার যে পলিটিক্যাল খেলা, এটা আমি এখন জনগণকে আসলে যেটা মানে এখানে আসলে একটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে যে কিছু জিনিস আমাদের একদমই মানে কোনো সন্দেহ রাখা যাবে না এটা নিয়ে, যেটা উনিও খুবই জোরালোভাবে বলতেছেন, আমি আবার বলি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে আপনার ভারত রাষ্ট্র কিংবা আমেরিকা কিংবা অন্যান্য যারা আছে আসলে আমরা হাসিনার ফ্যাসিজমে থাকার কারণে যেটা হয়েছে যে আমরা কোনো না কোনো যে কোনো ওয়েতেই হোক সেখান থেকে আমরা একটা উদ্ধার পাইতে চাইছি বা জনগণ সাধারণ মানুষ হিসেবে। কিন্তু এখন যখন আমাদের দেশে একটা বিপ্লবী পরিস্থিতি বিরাজ করতেছে সেই সময় আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের খুবই স্পষ্টভাবে বোঝা দরকার যে আসলে কোনো বন্ধুরাষ্ট্র আমাদের নাই, বন্ধুরাষ্ট্র বলে কিছু হয় না। তো সেই দিক থেকে আসলে আমাদের দেশের যে এই যে উনি যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে আমাদের গঠন করা, আমাদের জনগণের যে রাজনীতি সেটাকে গঠন করা, সেটা করতে গেলে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে, এবং ওনার কথা ধরে আমি বলতে চাই যে প্রতিটা বর্গ বা প্রতিটা যে মতামত আছে, ধরুন বাংলাদেশে কতগুলো মতামত আছে আমরা মোটামুটি জানি, যেগুলো খুবই প্রমিনেন্ট মতামত কিংবা যেগুলো প্রমিনেন্টও না সেগুলোও সমস্ত কিছু ধরে আমাদের এই জিনিসগুলোকে এক ধরনের পুনর্বিবেচনা পুনর্বিন্যাসের মধ্যে আনতে হবে জিনিসগুলোকে। তো তাতে যেটা হবে যে আপনার হচ্ছে যে, এবং আমি যেটা আসলে বলবো যে সবচেয়ে ভালো ব্যাপার যেটা ঘটতেছে বাংলাদেশে এখন সেটা হচ্ছে যে মোটামুটি ধরা যাক ইসলামী যারা লোকজন আছেন ওনারা ফ্যাসিজমের আন্ডারে থাকলে আসলে মানুষের যেটা হয় যে আপনি নিজেও ফ্যাসিস্ট হয়ে যান। তো এটা শুধু বাংলাদেশ, এটা সারা পৃথিবীর একটা গল্প। আপনি ফ্যাসিজমের আন্ডারে থাকবেন, গ্লোবাল ক্যাপিটালিস্ট ফ্যাসিজমের আন্ডারে থাকবেন, আপনি আস্তে আস্তে নিজেই ফ্যাসিস্ট হয়ে উঠবেন। আপনার লাইফস্টাইল যেটা উনি বলছিলেন খুবই ইম্পর্টেন্ট আলাপ এগুলো, হ্যাঁ, যে এই সমস্ত জিনিস। তো
সেই সব দিক থেকে আমি মনে করি যে জনগণের এক ধরনের মনে হয়েছে যে আমাদের ভাই যেখান থেকে হোক যেভাবেই হোক এই জিনিস থেকে উদ্ধার পাইতে হবে, এবং উদ্ধার পাওয়ার পরে সবাই দেখা গেল যে নিজেদের যে ওই আক্রোশ, ওই যে ক্ষোভ, ওই যে রাগ 15 বছরের, সেটাকে তারা উগরে দিলেন বিভিন্নভাবে। আমরা দেখলাম সেইখানে যেটা হয়েছে যে আমি যেটা প্রথমে পার্সোনাল যেটা বলতে চাচ্ছিলাম আসলে, যে আমরা অনেকেই শঙ্কিত হয়েছি যে আসলে ওয়ার ইটস গোয়িং আর কি, সব কিছু মিলে কই যাচ্ছে। তো জনগণ যখন এরকম একটা ফ্যাসিস্ট অবস্থার পরে নিজেদের এক্সপ্রেশন বা নিজেদের ক্ষোভ যখন উগরে দিচ্ছে, আমরা জানি সেটা প্রাথমিকভাবে হয় এবং সেটাতে কোনো অপরাধ নেই, বরঞ্চ সেটা এক ধরনের সেলিব্রেশন এবং ফ্যাসিবাদের সিম্বল ভাঙার মতোই একটা ঘটনা, এটাকে অন্যভাবে দেখার কিছু নেই। কিন্তু এরপরে যখন আমরা দেখলাম যে ওনার মতো লোকজন হচ্ছে গভর্নমেন্টের মধ্যে আছেন, তখন আসলে খুব স্বাভাবিকভাবে দেখেন, একভাবে যদি আমরা চিন্তা করি যে যেমন নাহিদার আসিফ যে গভর্নমেন্টের মধ্যে ঢুকলেন, আমি নিজে যেমন প্রাথমিকভাবে মনে করি যে আসলে বিপ্লবী স্পিরিটের দিক থেকে ওনাদের ওটা উচিত হয়নি, কিন্তু এখন যেহেতু সেই পরিস্থিতিটা অলরেডি কন্টিনিউ হয়ে গেছে, আমরা যদি এইটার সঙ্গে আবার একটু তাল মিলায় চিন্তা করতে যাই, আমি মনে করি যে মাহফুজ আলমকে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রধান মানে সহকারী উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উনি যেই আলাপগুলো করছেন, তো উনি এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে বাংলাদেশের একদিকে দাঁড়ায় আছে ইসলাম, আরেকদিকে দাঁড়ায় আছে ইসলামোফোবিয়া। এটা আমি মনে করি খুবই কারেক্ট একটা অ্যানালাইসিস, যদিও এটা একটু বাইনারি, আরও অনেক কিছু আছে, কিন্তু উনি কি বলতে চাইছেন আমরা বুঝতে পারছি, এখানে আসলে গ্রামাটিক্যাল ভুল ধরার কিছু নেই। তো এই দিক থেকে আমি মনে করি যে আসলে এইটাই হচ্ছে বাংলাদেশের এখনকার প্রধান যে রাজনৈতিক সংকট আছে, সেটা সমাধান করতে হবে। এইটা হচ্ছে সবার আগে সমাধান করতে হবে। আমরা অনেকে আওয়ামী লীগকে দিয়ে প্রতি বিপ্লব বা অন্যান্য অনেক কিছুর ভয়ের মধ্যে আসি, কিন্তু আমি মনে করি না যে সেইটা আসলে সবচেয়ে জরুরি এখন, এবং সেটা অলরেডি আমরা মানে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে সতর্ক থাকতে হবে আমাদের। কিন্তু সবার আগে আমাদের এই জিনিসগুলো, এই যে জাতি গঠন, আমরা যে জাতি গঠনের কথা বলতেছি, সেটা আপনি যখন করতে যাবেন তখন আপনার যে বিভিন্ন বর্গ আছে, বর্গ বলতে বিভিন্ন লোকজন যারা বিভিন্ন ধরেন অধিকাংশ লোক হচ্ছে আপনার ধরেন মুসলমানি ইসলামী একটা চিন্তাভাবনা ধারণ করেন, আর কিছু লোকজন আছে যে যারা আপনার নিজেদেরকে প্রগতিশীল বা হচ্ছে যে এক ধরনের আপনার সেকুলার এই ধরনের আলাপ টালাপ করেন। কিন্তু আসলে তো মানে আপনার ধরেন আপনি কাউকে বাদ দিয়ে তো সেকুলার হইতে পারবেন না। তো সেই দিক থেকে আমি মনে করি ওটা আমার খুবই কারেক্ট অ্যানালাইসিস, এবং এই দিক থেকে এই জিনিসগুলো আসলে এখন বিশেষ করে যে বর্গদের কথা উনি বলছেন, ওনাদের নিজেদের খুব ভালো মতো বুঝতে হবে এবং এই জিনিসগুলো সমাধানের দিকে যাইতে হবে। এবং তার চেয়ে বড় কথা যে জনগণের হচ্ছে আসলে এই ওনার যে বক্তব্যটা, সেইখান থেকে আসলে আমি মনে করি যে অনেক রকমের এক নাম্বার তারা অনেক বুঝ পাইছেন যে আসলে ওকে ফাইন, দিস ইজ হোয়াটস গোয়িং অন, বা আচ্ছা এই লোক যখন ইউনিসের উপদেষ্টা এবং এই লোক যখন বৈষম্য বিরোধী আন্দোলনের পেছনের নেতা হিসেবে বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে উনি যেটা বলতেছেন মোটামুটি আমরাও ধরতে পারি যে এটাই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের কথা। তো সেই দিক থেকে মোটামুটি নেতৃস্থানীয় লোক হিসেবেই উনি আসলে কথাগুলো বলছেন, এবং আমি মনে করি যে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ উনি মানে আলোচনাগুলো করছেন, এবং সেটা জনগণের বোঝা খুবই জরুরি এখন আসলে সামগ্রিকভাবে। আমরা এই যে আন্দোলনে দেখলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবার স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ ছিল, এবং আন্দোলন করতে গিয়ে বিভিন্ন মানুষ মারা গেছেন, মাদ্রাসার ছাত্ররা মারা গেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মারা গেছেন, রিক্সা চালক মারা গেছেন, কিংবা কোনো হকার মারা গেছেন। এরকম প্রচুর মানুষজন নির্বিশেষে কোনো ধরনের ভেদাভেদ ভুলে সবাই এক দফা দাবিতে, স্বৈরাচারের পতনের দাবিতে আন্দোলন করলেন। এবং এই যে 5 আগস্ট যখন সকলের এক দফা দাবি পূরণ হলো, শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলেন, তারপর থেকেই ঠিক এই 5 আগস্ট থেকেই কিন্তু আমরা দেখলাম যে আমাদের দেশে মোটামুটি বিভিন্ন ধরনের একটা বাইনারি উদ্ভব হলো আর কি, যে তার মধ্যে একটা প্রমিনেন্ট বাইনারি হলো যে শাহবাগী বনাম শাপলা চত্বর একটা বাইনারি আমরা দেখতে পাচ্ছি, কিংবা আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন তাদের আইডিওলজিক্যাল একটা ক্ল্যাশে যাচ্ছে, কিংবা বন্যাকে কেন্দ্র করে, টাকা তোলাকে কেন্দ্র করে কেউ গান গেয়ে টাকা তুলছেন, সেটা নিয়ে কেউ পশু তুলছেন, আবার বিভিন্ন রকমের আমরা বাইনারি বায়াস, তারপরে আমাদের বিভাজন দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি বলি, মাহফুজ আলমের একটা চমৎকার আলাপ ছিলেন, তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের আগের রাতে থেকে বের হতে চাওয়ার একটা আলাপ উনি দিয়েছিলেন। কারণ আমরা দেখেছি যে আমি সরকারের আমলে কিংবা তার আগে থেকেও দেখতাম যে অপোনেন্ট হিসেবে যাকে ভাবা হয় তাকে সবসময় ট্যাগিং এর একটা ব্যাপার থাকতো আর কি, তাকে আমরা একটা আইডিওলজি সেট করতাম, এই আইডিওলজিটাই হলো আইডিয়াল আইডিওলজি, এটার উপর দিয়ে রাষ্ট্র চলবে। সো এই আইডিওলজিটা যারা ফলো করছে না তারা রাষ্ট্রবিরোধী, কিংবা তার রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে, এরকম একটা আলাপ সবসময় থাকে। তো আমার যে প্রশ্নটা হলো যে মূলত এই যে আমাদের যে ভেদাভেদ, আমাদের যে জাতিগত ভেদাভেদ বলি, কিংবা আমাদের ধর্ম নিয়ে যে ভেদাভেদ তৈরি হচ্ছে, কিংবা রাজনৈতিক আদর্শ নিয়ে বাম কিংবা জামাত কিংবা বিএনপি কিংবা যত রকমের ভেদাভেদ আছে আর কি, সব কিছু এই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আসলে রিকনসিলিয়েশনের বিষয়টাতে আমরা কীভাবে যাব? মানে আমরা আসলে এখন তো যেহেতু আমাদের দেশ এই স্বাধীনতার পর থেকে 51 বছরে আমাদের দেশের বিভিন্ন রকম ক্ষতি হয়েছে, মানে এবং আওয়ামী সরকার আমলে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, কিংবা আমাদের যে পরিমাণ স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে আর কি, সব কিছু মিলিয়ে এই যে নতুন করে যদি আমরা রিফরমেশনের দিকে যেতে চাই আর কি,
সেটার জন্য আমাদের তো একটা রিকনসিলেটেড হইতে হবে আর কি, সবাইকে এক হতে হবে। নিঃসন্দেহে। সেইটার জন্য আসলে আমাদের কি করা উচিত? না, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি আসলে প্রথমে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে জনগণ আসলে এত বিরোধী অবস্থানে কেন, এটাও তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা খুব একটা জিনিস দেখবেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধটা যেরকম স্পিরিটের উপরে হয়েছে আসলে, পরবর্তীতে যখন 71 থেকেই বিভিন্ন আপনার রাজনৈতিক দলের ক্ষমতা, শেখ মুজিব, তারপরে জিয়াউর রহমান, এরশাদ, তারপরে বিএনপি, আওয়ামী লীগ, আমরা জানি খালেদা জিয়া, শেখ হাসিনার যে শাসনের অধীনে আমরা ছিলাম। তো এখানে যেটা ঘটানো হয়েছে ইন্টেনশনালি আসলে, সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার স্বার্থে সবসময় জনগণকে বিপরীত অবস্থানে রাখছে, ইচ্ছা করে এই অবস্থানটা তৈরি করাও হয়েছে, অনেক ইন্টেন্সিফাই করা হয়েছে জিনিসগুলোকে। এবং এই তোমরা তো একটা আসলে বাবা গণবিরোধী, মানে পরস্পর বিরোধী একটা অবস্থানে আসো, এই বয়ানটাও রাষ্ট্র থেকে বরাবরই হাজির করা হয়েছে। তাই আমি মনে করি সেইটা হচ্ছে একটা বড় জিনিস যেটা আমাদের বুঝতে হবে। এবং রাষ্ট্র কর্তৃক দেখেন, রাষ্ট্র যখন এই জিনিসগুলোকে আপনার ক্ল্যারিটির মধ্যে যদি না নিয়ে আসে, তাহলে কিন্তু এটা খুবই প্রবলেমেটিক। যেটা আমি মাত্র বললাম যে আমাদের 71 থেকে এই ঘটনাটাই ঘটছে। তো এখন আমরা দেখতেছি যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের মধ্যে যখন এই ধরনের আলাপগুলো আসতেছে, তার মানে আমরা মোটামুটি বুঝতে পারি অন্তত দুঃখিত, যে মানে মোটামুটি আমরা বুঝতে পারি যেটা ওনাদের ইন্টেনশনটা কোন দিকে কিংবা কি হবে, সেটা অবশ্যই বাস্তবায়ন হওয়ার পরে। আর এটা এইসব জিনিস হচ্ছে রিকনসিলিয়েশন প্রসেস, তো আর একদিনের ব্যাপার না, সেটা একটা সামগ্রিক প্রসেস, সেটা তো অনেক সময়েরও ব্যাপার আছে, অনেক উদ্যোগের ব্যাপার আছে, বিভিন্ন ধরনের জিনিসপাতি আপনার সমাধান করতে করতে যাইতে হবে। কালচারাল প্রশ্ন, রাজনৈতিক প্রশ্ন, অধিকারের প্রশ্ন, নাগরিক হিসেবে আপনার অধিকারের প্রশ্ন, নানান কিছু। তো এই জায়গাটা প্রথমে আমি যেটা বললাম, রাষ্ট্র কর্তৃক এটা আমাদের দেশে ইচ্ছাকৃতভাবেই এরকম কিছু মুখোমুখি অবস্থান যেন আরও বেশি ইন্টেন্সিফাই হয়। ধর্মের রাজনৈতিক ব্যবহার থেকে শুরু করে নানান কিছুর কথা আমরা জানি। আমাদের দেশের শাসকেরা যার যেটা যখনই দরকার হয়েছে উনি ওটাই ব্যবহার করছেন। শেখ মুজিবুর রহমান সমাজতন্ত্রের কথা বলছিলেন মুক্তিযুদ্ধের সময়, বা সংবিধানের মধ্যেও আছে আমাদের, কিন্তু আমরা জানি যে আসলে সমাজতান্ত্রিক মানে ওইভাবে তার কোনো কিছু হয় নাই, বরঞ্চ জাসদের 30,000 কর্মী মেরে ফেলছিলেন শেখ মুজিবুর রহমান। তো এই যে একটা বৈপরীত্য বা শাসকদের আসলে যে মানে বেইমানি এবং মিথ্যাচার যে জিনিসটা, সেটা তো বাংলাদেশে আসলে আমরা দীর্ঘদিন ধরে বহন করে চলছে এই জিনিসটা, এবং এখন আমাদের মধ্যে এই জিনিসগুলো আছে। সেটা খুব রাতারাতি একটা হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সেটা আসলে খুব সমাধান হয়ে যাবে তা মনে করি না। তো সেই দিক থেকে আমি মনে করি রিকনসিলিয়েশনের প্রসেসটা, যেটা ওনারাও বলতেছেন একভাবে, ওই যে সভ্যতাগত রূপান্তরের একটা আলাপ আসছে, যেটা নিয়ে উনি নিজে একটু মজা করে বললেন যে সিভিল সোসাইটির অনেকে খুব ইয়ে হচ্ছে। তো আসলে ব্যাপারটা যেটা খুব স্বাভাবিকভাবেই, মানে যে আইডিয়ার সঙ্গে আমি পরিচিত না, সেটা যখন আমি শুনি তো একটু মানে, কারণ আমাদের আসলে মানে ওইভাবেই আমরা একটা অবিশ্বাসী আর কি, আমরা কোনো কিছুই তো আর বিশ্বাস করার সুযোগও নাই। মানে যে রাষ্ট্র আমাদের যা যা কিছু এখন পর্যন্ত মানে যা যা কিছু আমরা রাষ্ট্র থেকে পাইছি আর কি। তো সেই দিক থেকে আমি বলবো যে এতে মানে রিকনসিলিয়েশনের মেইন প্রসেসটা হইতে পারে এরকম, যে যেটা উনিও বললেন ওনার বক্তব্যে, আমিও সেটাই বলবো যে আমাদের এখানের ইতিহাস যদি আমরা দেখি, আমাদের বাংলাদেশের ইতিহাস, বা উনি ওই যে আপনার পলিমাটির উপর যে আমাদের যে ভূমিটা বা বেসিন ল্যান্ড, এটার কথা বলছিলেন, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের এইদিকে আসলে সমন্বয় বাচ্চারা বাংলাদেশের আসলে মানুষের কোনো এখনকার পরিস্থিতিতে বিশেষ করে এটা ছাড়া আসলে কোনো উপায় নেই। এবং শুধু এখনকার না, আমি মনে করি যদি বাঙালি বা ওই হিসাবে আমরা যদি কোনো জাতিরাষ্ট্রের হিসাবে আমরা যদি আসলে বহির্বিশ্বের কাছে, যেটা উনিও বলছেন যে ভবিষ্যৎমুখী এক ধরনের ইয়াতে আমরা যাইতে চাই, তাইলে আসলে আমাদের সমন্বয়বাদের মধ্যে আসতে হবে। মানে এই পুরো জিনিসগুলোকে আপনার অ্যাকোমোডেট করতে হবে। কোনো কিছুকে আপনি মানে মানে যেটা উনি বলছেন যে আমি কি তাহলে এখন শিবিরকে আগে যেরকম একটা শিবির ধরে ধরে জবাই কর বলতো, এখন কি আমি ছাত্রলীগের ছেলেপেলেদেরকে তাই বলবো কিনা? তাইলে আসলে আমার দেশটাই তো থাকবে না। তাই এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা উনি খুব ভালোভাবে ইমোশনালি বুঝতে পারেন এবং সেটা উনি এক্সপ্রেস করলেন মনে করেন। সো ওটা 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 খুবই অসাধারণ বিষয়। এবং সেই দিক থেকে আমি মানে মানে আমার এই কথাটা হচ্ছে যে মূলত যে এই জিনিসগুলো আসলে আমাদের যত ধরনের মতামত আছে এই সমস্ত কিছু সমন্বয়ের মধ্যে দিয়ে আমাদের হচ্ছে এক ধরনের সেকুলার একটা কাঠামো তৈরি করতে হবে, এবং নাগরিক হিসেবে সকলের মতামতের অধিকার থাকতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সকলের নাগরিক হিসেবে সবার সকল অধিকার পাবে, যেটা তার যে মৌলিক অধিকার কিংবা এছাড়াও অন্যান্য যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো মানুষের পাইতে হবে। সেটা যদি মোটামুটি পাওয়া শুরু হয়, তাহলে আমরা বলতে পারবো যে রিকনসিলিয়েশন প্রসেস একভাবে শুরু হয়েছে বা আরম্ভ হয়েছে, সেটা আমরা বলতে পারি। তো মাহফুজ আলমের যে বক্তব্য, তো উনি একটা পয়েন্ট উনি বারবার মেনশন করেছেন বা উনি এটা অনেক হাইলাইট করেছেন বা গুরুত্ব দিয়েছেন, সেটা হলো যে 20-25 দিন বা 1 মাসে আমাদের যে আন্দোলনের যে আমাদের স্পিরিট ছিল, মানে ছাত্র এবং জনতার, উনি যে স্পিরিটের কথা বলেছেন, উনি সেটাকে বারবার পুনর্মঞ্চায়ন করার বা রিইগনাইট করার একটা আলাপ দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে ওই সময়টাতে আমরা আসলে যেই স্পিরিটটার মধ্যে ছিলাম আর কি, মানে লাশের পর লাশ কিংবা গুম কিংবা নির্যাতন দেখে আসলে আমরা স্পিরিটেড ছিলাম আর কি। তো স্পিরিটটা আমার কাছে যেটা মনে হয় যে এখন মোটামুটি যখন আমরা একটা নতুন করে আগাচ্ছি একটা নতুন কোনো কিছুর দিকে, সেখানে স্পিরিটটা আসলে মনে হয় যে এটা মানুষের মধ্যে স্পিরিট অনেকটা ঘাট দেখা যাচ্ছে আর কি। মানে যারা অনেক মানুষ হতাশ হয়ে পড়ছেন, 1 মাসের মধ্যে হতাশ হয়ে পড়ছেন। অনেকে বলছেন যে না, আমরা আসলে যেই চিন্তা থেকে বা যে চেতনা থেকে আমরা আসলে এই গণঅভ্যুত্থানে অংশ নিলাম, সেটা আসলে আর
হচ্ছে না, সেই একই রকমই হচ্ছে। 71-এও সেম জিনিসটাই হয়েছে, যে যেই আশা নিয়ে স্বাধীন বাংলাদেশ হয়েছে সেটা কিন্তু আমরা আর পাইনি। তো এই যে চেতনাটা, এই স্পিরিটটাকে আসলে আপনার ইগনাইট করার গুরুত্বটা কতটা মনে করেন আপনি? প্রথম কথা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ, মানে আর ওটা তো মাহফুজ বললেনই আসলে, কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা কীভাবে আমরা করতে পারি। প্রথম জিনিস হচ্ছে যখন এরকম একটা সংগ্রাম হয়, যখন আমরা হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আসলে, তখন মূলত আমাদের শত্রু কে ছিল? হাসিনাই ছিল, হাসিনাকে ফালানো সেটা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের শত্রুকে এবং আমরা সেই সঙ্গে লড়াই করছি। যখন আপনার এই জিনিসটা চলে গেল, যখন এবার কিন্তু একটা বিরাট শূন্যস্থান, আসলে বিরাট শূন্যস্থান, এবং সেই জায়গাটা থেকে আপনি আপনার দেশটা গঠন করবেন। এবং তবে এখানে আপনি মাঝখানে যেটা বললেন যে অনেকে হতাশ হয়ে যাচ্ছে, আমি মনে করি হতাশ হওয়ার জন্য এখনও কোনো কিছুই ঘটে নাই আর কি। এগুলো হচ্ছে আসলে এক ধরনের ওই আমি যেটা মাঝখানে একটা পডকাস্টে বলছিলাম যে আমাদের এখনকার পুরো পৃথিবীতে মানে ক্যাপিটালিজম মানুষকে মোটামুটি এই জায়গাটা নিয়ে গেছে যে আপনি তো মূলত কনজিউমার, ভোগার আর কি, চরমপন্থী ভোক্তা হিসেবে আপনি সকল কিছুকে মোটামুটি অবজারভার হিসেবেই দেখেন, দর্শক হিসেবে আমরা দেখি। সো এইগুলো হচ্ছে দর্শকের পজিশন থেকে কথা বলার একটা সমস্যা বলে আমার কাছে মনে হয়। দর্শকের পজিশন বাদ দিয়ে আপনি যখন 1 মাস আগে মানে যখন আপনি হাসিনার বিরুদ্ধে মুভমেন্ট করছিলেন, তখন আপনি যেরকম অ্যাক্টিভলি রাস্তায় ছিলেন, অ্যাক্টিভলি ফেসবুকে ছিলেন, সমস্ত কিছু নিয়ে একটা কনসার্ন ছিল আপনার, এবং আপনি যেভাবে একটা লড়াইয়ের মধ্যে ছিলেন, ঠিক ওরকম জায়গা থেকেই আপনার আসলে দেশ গঠনটা ওইভাবেই করতে হয়। বরঞ্চ ওই সময় থেকে এখনকার জায়গাটা আরও অনেক কমপ্লিকেটেড। কারণ প্রথম কথা হচ্ছে আপনার শত্রু যখন, সেটা ঠিক আপনার মুক্তিযুদ্ধের কথাও চিন্তা করেন না, পাকিস্তানের যখন আপনার শত্রু ভিন্ন জাতি, তখন আপনার জাতি মানে আপনার নিজের যে জাতি তারা সবাই একসঙ্গে ওটার কাউন্টার। কিন্তু যখন পাকিস্তানের চলে গেলো এবার কি, এবার আমাদের নিজেদের মধ্যে অনেক ঝামেলা আছে, গ্যাঞ্জাম আছে। তার মানে কি দেখা যাচ্ছে যে দ্বন্দ্ব, পাকিস্তানিদের সঙ্গে যে লড়াইটা ছিল সেটার প্রধান দ্বন্দ্ব ছিল একটা। যখন আমরা স্বাধীনতার পরে আসি তখন আমাদের প্রধান দ্বন্দ্ব অনেকগুলো হয়ে গেছে। তো এখনও ঠিক তাই অবস্থা, এখনও আমাদের অনেকগুলো প্রধান দ্বন্দ্ব আছে। এই দ্বন্দ্বগুলো আমাদের এক ধরনের রিকনসাইল করতে হবে, যেটা উনি বলছেন বা আমরাও মনে করি তাই, যে সেটা রিকনসাইল করা এবং সেই জিনিসগুলোর এক ধরনের সমাধান করা। তো আমার কাছে মনে হয় যে প্রথম যে জিনিসটা মানে লাস্ট যে জিনিসটা আমি বলতে চাইবো এখানে এই পয়েন্টে, সেটা হচ্ছে যে আপনার এই এই রিকনসিলিয়েশন প্রসেস বা এই যে মুভমেন্টের স্পিরিটের যে পুনর্মঞ্চায়নের কথা উনি বারবার বলছেন, এই জিনিসটা করতে গেলে আমাদের আসলে ওই সমন্বয়বাদী আলাপটা বুঝতে হবে যে আসলে সেকুলার ব্যাপারটা কি। আসলে আমরা যখন ধরেন আমি ধরেন একজন নাস্তিক বা বামপন্থী হিসেবে যখন একটা ইসলামিস্টের আস্ফালন দেখতেছি, তখন মানে আমার কাছে মনে হচ্ছে আস্ফালন, তো তখন আমি কি ভাবতেছি যে শেট, এটা তো মনে হচ্ছে যে পাকিস্তানের স্টেট হয়ে যাবে, বা এটা তো মনে হচ্ছে ইসলামী একটা ঘটনা হবে। কিন্তু এখন যেহেতু বিপ্লবী পরিস্থিতি চলতেছে, এইটা কিন্তু এক্স্যাক্টলি একটা দর্শকের পজিশন বা কনজিউমারের পজিশন। সেই জায়গাটা থেকে এখন যদি আমরা এই জায়গাটায় আসি যে ওকে ফাইন, দেশের মধ্যে আমরা জানি যে এরকম মতের মানুষ আছে, এবং শুধু ইসলামের মধ্যেও তো আপনার যে মাঝখানে আমরা একটা প্রোগ্রাম করলাম মাজার ভাঙার বিরুদ্ধে, তো আমরা জানি যে এরকম অনেক দ্বন্দ্ব থাকে। একটা ইসলামের মধ্যেই দেখা যাবে যে অনেকগুলো মানে 5 থেকে 6টা গ্রুপ আছে যারা এক একজন এক একটা জিনিসকে ইসলাম মনে করতেছেন। দেয়ার আর মেনি ইসলামস ইন দিস ওয়ার্ল্ড, যেটা মাহফুজ আলমও বলছিলেন একটা ওনার বক্তব্যের মধ্যে। তো এটা শুধু ইসলামের ক্ষেত্রে, এটা পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে দেয়ার আর মানে মেনি মার্কসিজমস, দেয়ার আর মেনি মানে এভরিথিংস আর কি। সো এই যে জায়গাগুলো, সেটা আপনি দেখবেন যে আমরা যখন একটা ইন্টেলেকচুয়াল ইয়াতে ঘোরাফেরা করি, হ্যাঁ, বা ধরেন আপনার ভার্সিটিতে যারা আপনার ইন্টেলেকচুয়াল বলতে আমরা মোটামুটি যাদের বোঝাই, এরকম লোক গ্রুপদের মানে গ্রুপের সঙ্গে আপনি মানে ঘুরলে দেখবেন যে আপনার প্রচুর দ্বিমত হয় আসলে। কিন্তু আপনি যেহেতু তার ইন্টেলেকচুয়াল মনে করেন, আপনি মনে করেন যে আচ্ছা উনি বইটাই পড়ছে, তখন আপনি তার সঙ্গে কি একটা আলোচনা বা তর্কে যাইতে রাজি থাকেন। কিন্তু ইসলামিস্ট হলে সেটা আপনি রাজি থাকেন না। আমি মনে করি এটা খুবই ভুয়া একটা আচরণ আর কি। বরঞ্চ আপনার নিজের ওই যে দোস্ত আছে যে আপনার সঙ্গে মানে বৈশা একই চর্চাই করতেছে কাছাকাছি, কবিতা নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে স্পেসিফিক আপনাদের তর্ক হইলো, সে খুব ভালো, সেটা তা নিয়ে আপনারা তর্ক করেন। কিন্তু তার চেয়ে বেশি তর্ক কিংবা আলোচনা করা দরকার আসলে আপনার যার সঙ্গে মনে করতেছেন মিলতেছে না তার সাথে। যদি আমরা বসার পজিশনে না থাকতে পারি তাহলে কিন্তু আমরা বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবো। বিএনপি আওয়ামী লীগ যেটা বাংলাদেশে যেমন বুর্জোয়া গণতন্ত্রের একটা বড় প্রবলেম কি, যে ওনারা কোনোদিন আসলে বসতেও পারেন নাই কখনো, মানে একদমই পুরো ভালগার রিয়া ছাড়া বা নিজেদের যখনই দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে এটা ছাড়া কখনোই তারা বসতে পারেনি। তো এই জিনিস যদি আমরা করি, আমরা কিন্তু ওই ডানপন্থী বাংলাদেশে 71 সাল থেকে যে রাজনীতিটা চলছে সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সনের মধ্যে আমরা নিজেরা থাকবো। সো এই জিনিসটা আমাদের, আমি মনে করি বিশেষ করে প্রগতিশীল লোকজন যারা অত্যন্ত আতঙ্কিত হচ্ছেন, কিংবা ইসলামিস্ট লোকজন যারা অনেক আতঙ্কিত হচ্ছেন যদি হয়ে থাকেন, যে মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হইলে আমাদের ইসলামের কী হবে, কিছুই হবে না আর কি। আপনার সেকুলার থাকলে যখন আপনার রাষ্ট্রটা ওইভাবে থাকবে তখন সবাই সবার মতো পালন করবে। এবং কি আপনি যদি আমি যদি নাস্তিক হই বা আমি আস্তিক হইলাম, আপনি নাস্তিক হলেন, আমি আস্তিক হিসেবে আপনাকে আমার লাইনেও আনতে চেষ্টা করতে পারি, কোনো সমস্যা নেই। আপনিও আমাকে আপনার লাইনে আনতে চেষ্টা করতে পারেন, কিন্তু জোরাজোরিমূলকভাবে না। এই হচ্ছে শুধু বেসিক কথাটা কি ভাই, আপনার এই যে ভায়োলেন্স বা সমস্ত কিছুর জায়গাটা কি, যখন আমরা ফ্যাসিস্ট হয়ে যাচ্ছি, যখনই আমরা জোরাজোরি করতেছি, যখনই আমরা বলতেছি যে দিস ইজ দ্য অনলি ওয়ে, দেন দ্য প্রবলেম স্টার্টস টু
এমার্জ আর কি। তো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে এটা আসলে, এবং এটা বাংলাদেশের ঐতিহাসিক একটা লেগাসি, যেটা আমি মনে করি যে আমাদের 71 সাল থেকে এখন পর্যন্ত এটা আসলে একটা বিরাট বিচ্ছেদের সময় আমি মনে করি, সমন্বয়বাদের, বাংলাদেশের যে ঐতিহাসিক সমন্বয়বাদ আছে সেইটার একটা বিচ্ছেদ আমি বলবো। তো ওরকম একটা জায়গাও আমরা চিন্তা করতে পারি যে সেটাকে রিকনসাইল করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো নিজেদের মধ্যে পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমাদের যাইতেই হবে, সেটা যে প্রসেসেই হোক। সেটা কি আমরা নেতাদের সঙ্গে বসে কথা বলবো, না পার্সোনালি পার্সন টু পার্সন কথা বলবো, না সেমিনার করবো, না লেখালেখি করবো, না কি প্রোগ্রাম করবো, না কি করবো আসলে। কিন্তু এতে আরেকটা জিনিসও আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রাজনৈতিকভাবে আমাদের উদ্দেশ্যটা এখন থাকতে হবে যে বাংলাদেশটা আগের যে অবস্থাটাই ছিল সেইখান থেকে একটা নতুন, একটা ভবিষ্যৎমুখী রাজনীতি কিংবা একটা নতুন দেশের দিকে আমাদের যাওয়ার চেষ্টাটা করতে হবে। এই জিনিসটা যদি মিল না থাকে তাহলে ওনাকে প্রতিক্রিয়াশীল বলতে হবে। আরেকটা পয়েন্ট আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে আসলে আমরা আজকে যে মাহফুজ আলমের বক্তব্য নিয়ে আলোচনা করছি, উনি যে আমাদের বন্ধু সেই কারণে করছি, বা উনি আসলে ওইভাবে আমাদের বন্ধুও না, বা সেটা ইম্পর্টেন্ট না, মানে অবশ্যই বন্ধু, কারণ উনি যে বক্তব্যটা দিচ্ছে সেটার সঙ্গে তো আমরা একীভূত ফিল করতেছি অনেকটা, সো আমাদের বন্ধুই অবশ্যই। এবং আমি মনে করি এই ফ্রেন্ডশিপটাও খুবই একটা ইম্পর্টেন্ট আইডিয়া, মানে রাজনীতির ক্ষেত্রেও, যে আপনি মানে একটা যে বন্ধু থাকে তার সঙ্গে তো আপনার সব কিছু তো আর মেলে না, আপনার কিছু কিছু মেলে, কিছু মেলে না, কিন্তু আপনি যখন জানেন যে ঠিক আছে ফাইন, আমরা একই বেইজ অন্তত আছি বা একটা জায়গায় আছি, সেই দিক থেকে আমরা বন্ধুত্বটা তৈরি হয়। তো আমি মনে করি এরকম অনেক বিপরীত মতের সঙ্গে আমরা, মানে আমি যদি বলি, ধরেন আমার এক্সপিরিয়েন্স যেহেতু মার্কসিস্ট হিসেবে, আমি যদি বলি বাংলাদেশে কয়জন মার্কসিস্ট আসলে তার মানে একটা হুজুর বন্ধুর সঙ্গে আসলে আড্ডা মারছে বয়স হবার পর থেকে, এরকম তো মনে হয় না, খুবই কম, নিঃসন্দেহে, নিশ্চয়ই কেউ থাকতে পারেন, খুবই কম, এটা আমাদের কালচারের মধ্যেই নেই। কিংবা হুজুররা যারা আছেন ওনারা নাস্তিক শুনলেই মুখটা শুনে খুন করতে আসবেন এরকম যদি মনে করেন তাহলে তো খুবই সমস্যা। তো এখানে আমার যেটা আসলে পয়েন্ট আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে মাহফুজ আলমের এই বক্তব্যটা নিয়ে আমরা আলোচনা করছি এই জায়গা থেকে না যে মাহফুজ আলমকে এখন আমরা বিখ্যাত বানাচ্ছি কিংবা মাহফুজ আলম এখন বিখ্যাত হয়েছে তাই ওনাকে নিয়ে কথা বলছি। মূলত উনি এখন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, এবং আমাদের যেটা আমি বললাম যে পার্সোনালি আমাদের সবারই একটা আসলে দুশ্চিন্তা ছিল যে আসলে এই বিপ্লবটা কোন দিকে যাচ্ছে কিংবা কি হচ্ছে, কোন ধরনের লোকজন আসলে বলছে, আসলে নাই তো আগে কথা বলতে, এখন তত কথা বলতেছে না গভর্নমেন্টে যাওয়ার পর থেকে, তাইলে আসলে মানে হোয়াটস গোয়িং অন হিয়ার। তো ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের আজকের যে পডকাস্টটা সেটা আসলে মূলত করা হচ্ছে এই বক্তব্যটা স্পষ্ট করা বা আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে আমরা এখান থেকে কী নিতে পারি এবং ওনার সম্পর্কে আর একটু ধারণা বা উনি আসলে রাজনীতিবিদ হিসেবে কী করতে চাচ্ছেন সেটা একটু বোঝা। এবং এখানে একটা জিনিস আমরা কখনোই করতে চাই না, যে রাজনীতিটা আমাদের বারবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে কাউকে নির্দিষ্টভাবে আইকন হিসেবে হাজির করা, কাউকে নির্দিষ্টভাবে প্রধানতম হিসেবে হাজির করা, যেটা আজকে আপনি একভাবে আপনার ইয়াতেও বললেন যে সমন্বয়কদের সমন্বয়ক, আসলে এগুলো তো ইম্পর্টেন্ট কিছু না। একজন সমন্বয়কদের সমন্বয়ক কিংবা পেছনের মাস্টার মাইন্ড, এগুলো হচ্ছে মানে মিডিয়ার সৃষ্টি ব্যাপার, এবং আমার ধারণা সম্ভবত উনি নিজেও খুব এনজয় করতেছেন জিনিসটা, অথবা করতেছেন না, যদি ওনার যে রাজনৈতিক বোঝাপড়া দেখলাম হয়তো বা করছেন না, না করলে খুব ভালো। মানে আলটিমেটলি মানে আমাদের এখানে এই যে আইকনবাদী রাজনীতি থেকে কিন্তু শেখ মুজিব, জিয়াউর রহমান, শেখ হাসিনা, খালেদা, যে এরাই পয়দা হয়েছে আর কি। সো ওই জিনিসটাও বুঝতে হবে যে আসলে এইটাও একটা বড় পলিটিক্যাল জায়গা, যে আমরা ব্যক্তি হিসাবে আমরা যেটা বলছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হিসাবে। আমি পার্সন হিসাবে মানে সবাই আমাকে একটা বিরাট দাম দিচ্ছে কিংবা আমি বিরাট খ্যাতিমান হয়ে গেলাম, সেটা কিন্তু আসলে মানুষের ইগোরই একটা এক্সপ্রেশন বলে আমার কাছে মনে হয়।